মনামির বাবার কথা সামান্যই মনে আছে। হাত ধরে তাকে স্কুলে দিয়ে আসতো, কলপাড়ে দাঁড় করিয়ে শীতের দুপুরে বালতি দিয়ে জল ঢেলে ঢেলে স্নান করাতো। বিকেলের শেষে সূর্য ডোবার ঠিক আগে তাকে পুবের মাঠে নিয়ে যেত, তর্জনী তুলে ডুবন্ত সূর্য দেখাতো। ফেরার পথে আঁধারে সাপে কাটতে পারে এই আশঙ্কায় তাকে কাঁধে চড়িয়ে বাড়ি ফিরত। মনামি একদিন আবিষ্কার করলো তার বাবা বাড়িতে নেই, তাকে স্কুলে দিয়ে আসার কেউ নেই, সূর্য দেখাতে কেউ নিয়ে যায় না। সে একদিন মাকে জিজ্ঞেস করেছিল, মা, বাবা কোথায়? আমি যে একা একা কল চেপে চান করতে পারি না, বাবা কোথায়? রাজশ্রী মেয়ের কথা শুনে দুঃখিত হয়ে বলেছিল, তোর বাবা আমার উপর রাগ করে চলে গেছে, আর ফিরবে না। মনামি এরপরে বহুবার বাবার কথা তুলেছে, বাবাকে দেখতে চেয়েছে, বাবার কাছে যেতে চেয়েছে। মা তাকে একই উত্তর দিয়েছে, তোর বাবা আমার উপর রাগ করে চলে গেছে। মনামি যখন বড় হলো, দারিদ্রতার সঙ্গে লড়াই করে পড়াশোনা করে চাকরি পেল, তখন তার বাবার কথা আরো বেশি করে মনে পড়তে লাগলো। সে খুব ছোটবেলা থেকে চাকরি করে নিজে ইনকাম করে বাবাকে একটি ঘড়ি কিনে দেওয়ার কথা ভাবত। স্কুলে স্যারেদের মতো তার বাবাও হাতে ঘড়ি পরে ঘুরে বেড়াবে, এটা ছিল তার স্বপ্ন। একদিন সে মাকে আচ্ছা করে বকাবকি করে শেষে বলল, মা, বাবার কোনো ছবি আছে তোমার কাছে? রাজশ্রী তাকে অনেক পুরনো সাদা কালো এক কপি ছবি এনে দিল। ছবি থেকে মনামি অবাক। একেবারে মাঝখানে পুচকু সেও আছে, চোখে মোটা কাজল, কপালে বড় টিপ, বড় বড় চোখ করে সে তাকিয়ে ক্যামেরার দিকে। ভাবখানা এমন যেন সে অদ্ভুত কিছু দেখছে। তার পাশেই বাবার ছবি দেখে মনটা ভরে গেল। বাবা এত সুন্দর ছিল যৌবনে, একেবারে সিনেমার হিরো। মনামি একদিন অফিস থেকে ফিরে মাকে জিজ্ঞেস করল, বাবা আসলে গেছে কোথায়? সে কি কোনো ঠিকানা জানে? কোন জেলায় অথবা কোন শহরে? রাজশ্রী হেসে বলল, ধুর পাগলি, আমি জানবো কি করে? আমাকে কি বলে গেছে নাকি? যদি জানতাম কোথায়, ধরে আনতাম না? তোর বাবা একটা আস্ত ভীতু মানুষ, কাজের ভয়ে পালিয়েছে, বুঝলি? মায়ের কথা মনামির ভালো লাগলো না, তার বিশ্বাস হলো না। বাবা ভীতু হতেই পারে না। সে মাকে কেমন সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগলো। স্বামী হারিয়ে গেছে অথচ স্ত্রী কোনো চিন্তা করছে না, স্বামীকে খোঁজার চেষ্টা করছে না। অদ্ভুত মানুষ তার মা। মায়ের ওপর মনামির অভিমান হলো। ছবি পাবার পর মনামির মাথায় এক অদ্ভুত চিন্তা ঢুকেছে। সে কিছুদিন যাবৎ ভাবছে বাবাকে খুঁজতে বেরোবে, অথবা ফেসবুকে নিরুদ্দেশ এই হিসেবে কিছু লিখবে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সে একদিন ফেসবুকে দিয়েই দিল। ছবির নিচে লিখল, মা অনেক ভালো হয়ে গেছে, বাবা তুমি ফিরে এসো। শীতের দুপুরে কলতলায় যাকে স্নান করাতে সেই মনামি। ছবি এবং লেখাটি মুহূর্তে ভাইরাল হয়ে গেল। কমেন্টে অনেকে অনেক কিছু লিখতে লাগলো। কেউ কেউ আবার শাড়ির দোকানের অ্যাড দিয়ে দিল। বহু ডেপো চ্যাংড়া ছোড়া বন্ধুত্ব করার কাতর আবেদন জানালো। তবে একজন অদ্ভুত এক কথা লিখেছেন। পেছন থেকে একজন পুরুষের ছবি পোস্ট করে তার তলায় লিখেছেন, ইনি হতে পারেন, আর কিছুই লেখেননি। মনামি সঙ্গে সঙ্গে তার প্রোফাইল খুলে দেখল। ভদ্রলোক ও রুদ্রনগর, সাগর দ্বীপের। মনামি মনে মনে স্থির করল সে সাগরে যাবে, মাকে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু মাকে সে আগাম জানাবে না। কপিল মুনির আশ্রম দর্শনে যাবে, এটাই সে মাকে বলবে। তারপর বাবাকে যখন মা দেখবে একেবারে চমকে যাবে। মা ভাবতেই পারবে না কি কাণ্ড তার মেয়ে ঘটিয়ে ফেলেছে। একদিন তারা কাকদ্বীপ স্টেশনে হাজির হলো। একটা টোটো নিল। টোটোতে যেতে যেতে টোটোওয়ালার পেছনের চুলগুলো দেখে তার কেমন সন্দেহ হলো। ছবির সঙ্গে যেন মিলে যাচ্ছে লোকটি। মনামি অনেকক্ষণ লক্ষ্য করলো লোকটিকে, খুব ভালো করে দেখল। শেষে হারুট ঘাটে নেমে লোকটিকে তার মোবাইলের ছবিটি দেখিয়ে সংকোচ এবং ভয়ে ভয়ে বলল, বলছি কি দাদা, এই লোকটি কি আপনি? না মানে, আমরা একজন বিশেষ মানুষকে খুঁজতে এসেছি তো। লোকটি অনেকক্ষণ ছবিটি দেখল, শেষে হেসে ফুৎকারে উড়িয়ে বলল,
ধুর, এভাবে কাউকে চেনা যায় নাকি? আমার ব্যাক সাইড কি আমি দেখতে পাই? না, চিনতে পারলাম না দিদি। রাজশ্রী দেবী এগিয়ে এলেন। এতক্ষণে মেয়ের মতলব তিনি টের পেয়েছেন। বিষয়টা ভালোভাবে অনুধাবন করে মেয়ের হাত থেকে মোবাইল এক প্রকার ছিনিয়ে নিয়ে লোকটিকে বিনয় করে জিজ্ঞেস করলেন, আপনি কি হরেন গাঙ্গুলি বলে কাউকে চেনেন? সামান্য একটু খুঁড়িয়ে চলেন। লোকটি সামান্য একটু ভাবল, ভাবা সমাপ্ত করে চোখ মুখে এক প্রকার অবজ্ঞা ফুটিয়ে বলল, সাগরে গাঙ্গুলি রিসর্টে গিয়ে দেখতে পারেন। রাজশ্রী দেবী আর কোনো কথা জিজ্ঞেস করলেন না, যেন একটা আশার আলো দেখলেন। আর কথাও বাড়ালেন না, সোজা এসে 4 নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে ভেসেলে চেপে বসলেন। মুড়িগঙ্গা দিয়ে যেতে যেতে মেয়েকে বললেন, আমাকে আগে বলতে পারতে, একটু সেজে গুজে আসতাম। তারা যখন গাঙ্গুলি রিসর্টে এসে পৌঁছলো তখন বিকেল হয়ে গেছে। লজের ম্যানেজার কোনো কথা শুনতেই চাইছিলেন না, যেন তিনি বিশেষ ব্যস্ত। বারবার বলছেন ঘর খালি নেই। মনামি যখন উত্তেজিত হয়ে ধমক দিয়ে বলল, আমরা আপনার রিসর্টে থাকতে আসিনি, হরেন গাঙ্গুলিকে খুঁজতে এসেছি, আপনি চেনেন কি ওনাকে? এই লজের মালিক কি হরেন গাঙ্গুলি? হঠাৎ বেলুন ফুটো করে দিয়ে যেভাবে মুহূর্তে চুপসে যায়, ম্যানেজার লোকটি মুখের ভাবটি ঠিক তেমন করে বলল, ইয়ে মানে হ্যাঁ, আপনারা কি ওনার রিলেটিভ? রাজশ্রী দেবী এগিয়ে এলেন, অত্যন্ত ঠান্ডা মাথায় চারিদিক দেখতে দেখতে বললেন, আপনি ভাই ওনাকে একটু ফোন করুন, আমরা যাকে খুঁজছি উনি নাও হতে পারেন। ম্যানেজার পকেট থেকে মোবাইল বের করে তড়িঘড়ি ফোন করল। ফোন নিয়ে একটু দূরে চলে গেল। মিনিট খানেক পরে ফিরে এসে হাসি মুখে বলল, স্যার আজকে আর আসতে পারবেন না, দেখা করতে গেলে ও হরিণবাড়ি যেতে হবে, আপনাদের ওখানে যেতে বললেন। বলেই ম্যানেজার আবার বললেন, দাঁড়ান আমি টোটো ডেকে দিচ্ছি। হরিণবাড়ি প্রাইমারি হেলথ সেন্টারের পাশ দিয়ে যে রাস্তা গ্রামের দিকে নেমে গেছে, সেই অবধি এসে টোটোওয়ালা আর যেতে চাইলেন না। বললেন, রাস্তা নেই দিদি, এখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করুন। কাউকে জিজ্ঞেস করতে হলো না। একটি অল্প বয়স্ক ছেলে আচমকা উদয় হয়ে বড় করে একটা হাসি দিয়ে লাজুক মুখে বলল, গাঙ্গুলি স্যারের কাছে যাবেন তো? আমার সঙ্গে আসুন। রাজশ্রী দেবী বড় চিন্তায় পড়লেন। তারা আসলে যাকে খুঁজছে সঠিক হরেন গাঙ্গুলি কিনা কে জানে। যদি না হয় তাহলে বিপদ। কপিল মুনির আশ্রমের কাছাকাছি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, হোটেল ভাড়া করতে হবে, অন্ধকার হয়ে গেলে মুশকিল। তারা 2 মেয়ে বিপদে পড়তে পারেন। যেখানে যাচ্ছেন সেইখানেই বা বিপদে পড়বেন না তার কি নিশ্চয়তা আছে? ফলে তার ভয় করতে লাগলো। একটুখানি থমকে দাঁড়ালেন, ভাবতে লাগলেন কি করা উচিত। মনামি বড় উত্তেজিত, বারবার শুধু বাবা বাবা বলছে। যদি সত্যিই বাবার সঙ্গে দেখা হয় তাহলে সে বাবাকে মারবে, ধমকাবে, কেন তাদের ফেলে চলে এসেছিল সে কৈফিয়ত চাইবে, আগে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলবে। অনেক কিছু ভেবেচিন্তে রাজশ্রী দেবী ছেলেটিকে বললেন, হরেন গাঙ্গুলির বাড়ি কি এইদিকে? ছেলেটি আবার হাসল, হাসি যেন তার একমাত্র কাজ। রাজশ্রী দেবীর প্রশ্নের উত্তরে ছেলেটি আঙুল তুলে অনতি দূরে একটি মাটির বাড়ি দেখিয়ে বলল, ওই তো দেখা যাচ্ছে, চলুন না। রাজশ্রী দেবী দূর থেকে বাড়িটিকে ভালো করে দেখল। ঘন সবুজ গাছপালার মধ্যে ছোট্ট মাটির কুটির, একেবারে ছবির মতো। পাশে স্বচ্ছ জলের পুকুর, পুকুরের চারিদিকে শুধু জবা আর জবা গাছ। সাদা জবাই বেশি চোখে পড়ছে। রাজশ্রী দেবী ভালো করে চেয়ে দেখলেন ওই বাড়িটির পর আর কোনো বাড়ি নেই। তারপরেই শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। মাঠ পার হলেই সম্ভবত সাগর, তবে গাছপালার জন্য সমুদ্র ঠিক দেখা যাচ্ছে না। ছেলেটির পিছে পিছে খানিকটা আসার পর রাজশ্রী দেবী আনমনে দাঁড়িয়ে পড়লেন। এবার তার লজ্জা হতে লাগলো। সত্যিই যদি হরেন গাঙ্গুলি হয় তাহলে সে কি বলবে, কিভাবে সামনে দাঁড়াবে? সত্যিই তো তার জন্য মানুষটি নিজের বসত বাড়ি ছেড়েছিল। মেয়ের কথাটা ভেবেও
তার মনটা খারাপ হলো। মনামিটা বাবার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। বাবাকে পেলে সে যেন হাতে চাঁদ পাবে, কোটি কোটি টাকা পাবে। হঠাৎ তার আবার মনে হলো, যদি লোকটি অরিজিনাল হরেন গাঙ্গুলি না হয়। ভাবতেই রাজশ্রী দেবী সারা শরীর কাঁটা দিয়ে উঠল, দুটো পা অবশ হয়ে এলো। এবার রাজশ্রী দেবী নিজের বাবার কথা হঠাৎ মনে পড়ল। সে নিজে এখনো মৃত, বাবার কথা ভুলতে পারেনি। যখনই তার বাবার কথা মনে পড়ে, তখনই তার চোখের কোণে বেয়ে জল আসে, কান্না পায়। মেয়েরা এমনই হয়, বাবারা তাদের চোখের মণি। রাজশ্রী দেবী দূর থেকেই বুঝতে পারলেন তারা ঠিক জায়গায় এসেছেন, কারণ বাড়ির উঠানে যে লোকটি পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তাকে দেখেই রাজশ্রী দেবী চিনতে পারলেন। আর সঙ্গে সঙ্গে তার চোখে জল এসে গেল। তিনি ভাবতেই পারেননি এত সহজে মানুষটির দেখা পাবেন। ফেসবুক আজকাল অনেক অসাধ্য সাধন করে দিচ্ছে। সামনাসামনি দাঁড়িয়ে মনামি বাবাকে চিনতে একটু সময় নিল। আর যখন চিনতে পারল, তখন মনামি এক দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। তারপর কেঁদে ফেলল, চিৎকার করে বলতে লাগলো, মায়ের জন্য তুমি মেয়েকে এত বড় শাস্তি দিলে। আমার কথা তোমার একবারও মনে হলো না? তোমার এত রাগ বাবা? হরেন গাঙ্গুলি একেবারে চুপ, একটিও কথা বলছেন না। কথা বলার মতো অবস্থায় তিনি নেই। অনেকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মনামিকে মাথায় হাত বুলিয়ে শান্ত করে চোখের সামনে দাঁড় করিয়ে নিজের চোখ দুটি মুছে ধীরে ধীরে বললেন, তোমার মা তোমায় বলেননি আমি তোমার বাবা নয়? পরক্ষণে হরেন গাঙ্গুলি রাজশ্রী দেবীর দিকে তাকিয়ে শান্ত ধীর কণ্ঠে বললেন, আপনি ওকে এতদিনেও আমার পরিচয় দেননি? রাজশ্রী দেবী হরেন গাঙ্গুলির প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। শুধুমাত্র নিজের হাতে শাঁখা পলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বললেন, না, দিতে পারিনি। ও জানে, বিশ্বাস করে আপনি ওর বাবা। আমি ওর বিশ্বাসে আঘাত করতে চাইনি। শুধু তাই নয়, আপনার গ্রামের মানুষগুলো বিশ্বাস করে আমি আপনার স্ত্রী। তারা এখনো জানে না আমরা আপনার আশ্রিতা। হরেন গাঙ্গুলি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে আবার বললেন, কিন্তু বলা উচিত ছিল। রাজশ্রী দেবী এবার অভিমানে বলে উঠলেন, আপনারও অনেক কিছু উচিত ছিল। কেন পালিয়ে এলেন? আপনি যে আমায় ভালোবাসেন এটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। কেন রিসর্টে মনামির ছোটবেলার ছবি রেখেছেন? কেন নিচে লিখে রেখেছেন আমাদের ছোট্ট পুচকুর সঙ্গে আমরা? ভালোই যখন বাসেন, কেন ফিরে গেলেন না আমাদের কাছে বলুন? একটু থেমে রাজশ্রী দেবী আবার বললেন, স্বামী সংসার হারিয়ে মুসলমানের হাতে লাঞ্ছিত হয়ে এ দেশে আসার পথে আপনার সঙ্গে দেখা। আপনি আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকু করে দিয়েছিলেন নিজের বাড়িতে। মেয়ে যখন আপনাকে বাবা বলে ডাকতে শুরু করলো, তখন কেন বাধা দেননি বলুন? বলে রাজশ্রী দেবী আবার ঝরঝর করে কেঁদে ফেললেন। মনামি এতক্ষণ মায়ের কথা অবাক হয়ে শুনছিল। সে একেবারে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মায়ের মুখের দিকে। শেষে বাবাকে ছেড়ে ঘুরে মায়ের সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তুমি কেন এখনো শাঁখা সিঁদুর পড়ো মা? কেন ওনার ছবিতে প্রতিদিন স্নান সেরে এখনো নমস্কার করো? তুমি কি এনাকে ভালোবাসো না? বলো, সত্যি করে বলো। কথা শেষ করে মনামি দুজনকেই হাত ধরে টেনে পাশাপাশি দাঁড় করিয়ে একেবারে মাটিতে গড় হয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলল, দ্বিতীয়বার আমি পিতৃহারা হতে চাই না বাবা। বলে সেই বাবার একখানি হাত তার মাথায় স্থাপন করে বলল, আমায় একটু আশীর্বাদ করে দাও না বাবা। হরেনবাবু এবার আর নিজেকে সামলাতে পারলেন না। মেয়েকে বুকে টেনে নিয়ে কেঁদে ফেললেন। অনেকক্ষণ পর চোখ মুছে বললেন, বুড়ো বাবাকে ফেলে আর কোথাও যাস না মা। আমি যে বড় একা, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মনামি বাবার বুকে মুখ লুকিয়ে বলল, কে বলল তুমি একা? আমরা আছি না? তোমার মেয়ে আছে না? এই তো আমি, তোমার পৃথিবী। কলমে
বাবুরাম।